চলুন ঘটনায় চলে যাব। আজকের এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ জাবিদ। উনি ঢাকাতেই বর্তমানে লেখাপড়া করছেন, ঢাকার ফার্মগেট এলাকায় বসবাস করছেন। সেখানে একটি প্রতিষ্ঠানে উনি লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। ওনার দেশের বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোবিন্দ কাটি গ্রামে। ঘটনাটি মূলত ঘটেছিল ওনার আম্মুর দাদার সাথে। আর ওই ঘটনার রেশ ধরে ঘটে যায় আরও একটি মর্মান্তিক ঘটনা। ওনার আম্মুর দাদার নাম শরীতুল্লাহ সর্দার। দুর্দান্ত সাহসী একজন মানুষ ছিলেন। ভূত প্রেতের ভয় ডর ওনাকে কখনোই আল্লাহর রহমতে কাবু করতে পারত না। ঘটনা যখন ঘটে তখন আনুমানিক সময়কাল 1955-56 সাল হবে, কারণ তখনকার দিনে তো মানুষ এভাবে সাল তারিখ এভাবে লিখে রাখতো না। কোনো বিশেষ ঘটনার প্রেক্ষাপটে যদি তাদেরকে বলা হতো যে ওই সময় সাল কত ছিল, তখন তারা আনুমানিক একটা সময় বলতে পারতেন। সেই হিসাবে বুঝে নিতে হবে যে ওইরকম একটা সময় হতে পারে। ওই সময়ে এই জাবিদ ভাইয়ের আম্মুর বাবা বেশ ছোট ছিলেন। তো ওই সময়ে ওই এলাকাতে একটা ছোট্ট কালভার্ট ছিল। কালভার্টটা নিয়ে কিন্তু একটা কথা প্রচলিত ছিল, সেটা হচ্ছে ওই কালভার্ট সংলগ্ন এলাকায় একটা ভয়ঙ্কর দুর্ধর্ষ জিন থাকতো, যার নাম ছিল ইনাইতি। এই ইনাইতি জিনটা মানুষের জন্য ভয়ঙ্কর না, দুর্ধর্ষও না। তাহলে মানুষ কেন ভয়ঙ্কর এবং দুর্ধর্ষ বলতো? কেনই বা ইনাইতির নামটা সবাই জেনে গিয়েছিল? কারণ হচ্ছে এই জিনটা ছিল মানুষের জন্য উপকারী। সে ভয়ঙ্কর এবং দুর্ধর্ষ ছিল দুষ্টু জিনেদের জন্য। এই জিনটা ওই ব্রিজের নিচে এবং তৎসংলগ্ন এলাকাতে ঘোরাফেরা করত। তো ওই তৎসংলগ্ন এলাকায় দুষ্টু জিনেরা যদি এসে মানুষের ক্ষতি করার চেষ্টা করত, ইনাইতি ভয়ঙ্করভাবে রেগে যেত, এদেরকে ধাওয়া করত। আরও একটি ব্যাপার হচ্ছে, এই ব্রিজের এখানে এসে কেউ যদি ভয় পেত কোনো কারণে, সে ভয় পাচ্ছে, অনেক রাত হয়ে গেছে, বাড়ি পর্যন্ত যেতে পারছে না, তখন যদি ইনাইতি ও ইনাইতি এইভাবে যদি ডাক দিত, তাহলে ইনাইতি নাকি সরাসরি সেই ডাকে সাড়া দিত। তবে এক্ষেত্রে একটা বিষয়, সেটা হচ্ছে কেউ শখ করে ইনাইতির সাথে কথা বলবে বা ডাকাডাকি করবে, এটা ইনাইতি মোটেও পছন্দ করতো না। ইনাইতি নাকি ওই ডাকে সাড়া দিয়ে জিজ্ঞেস করতো, কি সমস্যা বল। যদি বলা হতো আমার বাসায় যেতে খুব ভয় লাগতেছে, আমাকে একটু এগিয়ে দিয়ে আসো, তাহলে ইনাইতি এই কাজে সহযোগিতা করতো। এছাড়া অন্য কোনো কাজে কোনো সহযোগিতা তার কাছ থেকে পাওয়া যেত না। অন্য কোনো কাজে যদি তাকে ডাকা হতো, কেউ শখ করে তার সাথে কথা বলবে, দেখবে, তাহলে তাদের জন্য কিন্তু ইনাইতি ভয়ঙ্কর আকার ধারণ করত। সে কখনো কাউকে ভয় দেখাতো না, কিন্তু এই সমস্ত মানুষ এদের অতি আগ্রহ, তাদের জন্য সে ভয়ঙ্কর ছিল। তাছাড়া যারা ওই এলাকায় চলাফেরা করতে ভয় পেতেন, তাদের জন্য ইনাইতি ওই রাতের এক বন্ধু হিসাবেই আবির্ভূত হতো। কোনো একদিন এই শরীতুল্লাহ দাদা, উনি আমরা দাদা বলে সম্বোধন করব যেহেতু জাবিদ ভাইয়ের আম্মুর দাদা, ঘটনা বোঝার সুবিধার্থে। তো শরীতুল্লাহ দাদা উনি হাটে যাবেন। তো হাটে উনি গিয়েছেন। তবে হাটে যখন যাবার জন্য বাসা থেকে বের হবেন, তখন ওনার ছেলে অর্থাৎ জাবিদ ভাইয়ের নানা, মানে ওনার আম্মুর বাবা, উনি তো বায়না ধরছেন যে আমি যাব আমি যাব। এখন ছেলেকে খোকা বলে ডাকতেন, শরীতুল্লাহ দাদা ছেলেকে খোকা বলে ডাকতেন। তখন উনি বলছেন যে ঠিক আছে বাবা চলো। ছেলেটাকে খুবই আদর করতেন, মাটিতে সচরাচর হাঁটতে দিতেন না। যখন ওনার সাথে হাঁটতেন, ছেলেটাকে কাঁধে বসিয়ে উনি সবসময় হাঁটাচলা করতেন। তো ছেলেটাকে কাঁধে বসিয়েই উনি হাঁটতে হাঁটতে চলে গেছেন হাটে, বাজারঘাট করেছেন। তো বাজারঘাট করতে করতে মোটামুটি সন্ধ্যা পার হয়ে গেছে। তখনকার জামানায় তো সন্ধ্যার পরপরই মানুষজন খাওয়া দাওয়া করে শুয়ে পড়তো। বিদ্যুৎবিহীন ওই সমস্ত এলাকাগুলোতে সন্ধ্যার পর মানুষকে খুঁজে পাওয়াই মুশকিল হতো, যে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করতেছে খুবই মুশকিল হতো, কারণ সারাদিন মানুষ অক্লান্ত পরিশ্রম করত, আর তারপরে তো মানুষজন ঘুমিয়ে যেত আর কি। আবার কাক ডাকা ভোরে ফজরের আজানের পরে বা আগেই উঠে যেত, এরকম একটা সিচুয়েশন ওই সময় ছিল। তো হাট থেকে যখন রওনা দিয়েছেন, তখন এশার আজান হয়নি, বাট ওনারা যখন রওনা দিয়ে কিছুটা পথ এগিয়েছেন, তখন পার্শ্ববর্তী মসজিদে এশার আজান শোনা যাচ্ছে। তখন কিন্তু মসজিদে মাইক ছিল না, ওই মুয়াজ্জিন সাহেব খালি গলাতেই আজান দিতেন। তো এই এশার আজান ওনারা শুনেছেন, এরপরে হাঁটা ধরেছেন। বাড়িতে ফিরতে ঘন্টাখানেক সময় লাগবে। তো যখন ছেলেকে আবার কাঁধে করে নিয়ে হাঁটা শুরু করেছেন, ওই যে ওই ছোট ব্রিজ বা কালভার্টের কাছাকাছি যখন এসেছেন, তখন এই শরীতুল্লাহ দাদার কেমন যেন একটু গা ছমছম করতে থাকে।
কেমন যেন অন্যরকমের একটা অনুভূতি হতে থাকে। উনি চিন্তা করলেন যে এরকম অনুভূতি সাধারণত দুষ্টু জিনেরা যদি কাউকে ক্ষতি করার জন্য এসে থাকে তখন এরকম হতে পারে। উনি যেহেতু গ্রামের মানুষ ছিলেন, সাহসী মানুষ ছিলেন, কিছুটা আঁচ করতে পারতেন। ওইরকম দোয়া দুরুদ জানতেন না বা কবিরাজি জানতেন না, কিন্তু যেহেতু রাত বিরাতে চলাচল করতেন, মাছ ধরতেন, যার কারণে এই সমস্ত অনুভূতিগুলো ওনারা টের পেতেন। আর সাথে ওনার ছোট ছেলে আছে, এখন তারও তো একটা নিরাপত্তার ব্যাপার আছে। উনি ওই কালভার্টের কাছে এসে বলছেন, এই নাইতি, ওই নাইতি, আসিস নাকি? তখন গম্ভীর স্বরে ওই কালভার্টের নিচ থেকেই গম গম করে আওয়াজ আসছে, শরীদুল্লাহ, কিরে, ভয় পাচ্ছিস নাকি? তখন ওই দাদা বলছেন, হ্যাঁ ভয় তো একটু লাগতেছে, সাথে তো ছেলেটা আছে, একা থাকলে তো তোকে ডাকতাম না। তখন ওই ইনাইতিরা কি বলছে, হ্যাঁ রাস্তাঘাটে আজকে একটু সমস্যা বলে মনে হচ্ছে তোদের জন্য, যা আমি আসি তোদের পিছনে, সোজা হাঁটতে থাক। এদিকে এই জাবিদ ভাইয়ের আম্মুর বাবা যিনি, অর্থাৎ জাবিদ ভাইয়ের নানা যিনি, তাকে আবার এই শহীদুল্লাহ দাদা বলছেন যে বাবা তুমি কিন্তু পিছন দিকে তাকায়ও না, সামনের দিকে তাকায় থাকো, পারলে চোখ বন্ধ করে ঘুমাও, আমি তো কাঁধে তোমাকে ধরেই রাখছি। তো কাঁধের উপর উনি বসেছিলেন হচ্ছে ঘাড়ের দুই দিকে পা দিয়ে, এই পাশে এক পা, ওই পাশে আর এক পা, আর ওনার যে দুই হাত, এই দুই হাত আবার শহীদুল্লাহ দাদা ধরে রেখেছিলেন। সুতরাং ঘুমিয়ে গেলে ওনার পড়ে যাওয়ার কোনো সুযোগ নেই। উনি তো চোখ বন্ধ করে আসেন। কিছুক্ষণ পর পর জিজ্ঞেস করছেন, ইনাইতি আসিস না কিরে পেছনে? তখন ওই ইনাইতি জিন বলছে, হ্যাঁ আসি রে, যা সোজা আগা, আমি আসি। তো এইভাবে যেতে যেতে একটা রাস্তা পর্যন্ত চলে আসেন, যেই রাস্তাতে অনেকগুলো তাল গাছ ছিল, প্রায় 30-40টা তাল গাছ এক লাইনে ছিল। তো এই ইনাইতি জিন আবার এই তাল গাছের এরিয়াটা কখনো পার হতো না, তার সীমানা নাকি ওই পর্যন্তই ছিল। এই ব্রিজ তৎসংলগ্ন এলাকা এইটুকুর মধ্যেই ইনাইটি সীমাবদ্ধ থাকতো, কারণ এক একটা এলাকা কিন্তু নাকি ভাগ করা আছে। তো ওই এলাকায় অন্য দুষ্টু জিনেরা আছে, তো তাদের সাথে সে লড়াই করতে যেত না, কিন্তু তার এলাকায় যদি অন্য জিনেরা এসে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করতো, সে সেটা প্রতিহত করতো। তো ওই তাল গাছ পর্যন্ত এসে ইনাইটি বলতেছে যে যা, এখন চলে যা, আমি তো এরপরে আর যাই না বা যাইতে পারি না, চলে যা, আল্লাহর নাম নিতে নিতে। তো এরপরে শরীদুল্লাহ দাদা তো উনি আগানো শুরু করেছেন। তো ওই যে পেছনে যখন এনআইটি আসছিল তখন কিন্তু একটা শব্দ হচ্ছিল, বোঝা যাচ্ছিল যে এনআইটি আসছে। তো শরীদুল্লাহ দাদা যখন ওই তাল গাছের ওই এরিয়াটা পার হচ্ছেন, হঠাৎ করে ওনার সামনে দিয়ে ঘোত ঘোত করতে করতে বিশাল আকৃতির একটা শূকর ওনাকে ক্রস করে চলে যায়। এত বড় শূকর, এটা কিন্তু উনি কখনোই দেখেন নাই। উনি বুঝতে পারেন যে একটা বিপদ মনে হয় হতে যাচ্ছে, কেননা ইনাইতি তো এখন এইদিকে আসবে না। তারপরও উনি একটু সাহস সঞ্চয় করার জন্য বলছিলেন যে ইনাইতিকে আসিস পিছনে। ইনাইতির আর কোনো আওয়াজ শোনা যায় না। এই পর্যন্ত আসার সময় যতবার জিজ্ঞেস করেছেন পেছন থেকে ইনাইতি আসিস নাকি, ইনাইতি কিন্তু প্রত্যেকবারই আওয়াজ দিয়েছে যে হ্যাঁ আমি আছি, যা সামনে আগা। এটা এখন আর শোনা গেল না। উনি বুঝতে পারলেন ইনাইতি এখন আর পেছনে নাই। এরপর তো উনি হাঁটা শুরু করেছেন। এখন কাঁধের উপর বা পিঠের একটা জায়গায় তো তার ছেলে আছেই। এই ছেলেটার একটা নিরাপত্তার ব্যাপার তো রয়েছে। উনি দ্রুত বাড়ির দিকে আগানো শুরু করলেন। তো আগাতে আগাতে উনি ঝড় বাতাস এরকম কিন্তু দেখেছেন। তো ওনার ছেলে আবার ওই কাঁধের উপর থাকতে থাকতেই কিছুটা ঘুমিয়ে পড়েছে, সে সামনের দিকে ঝুঁকে পড়েছে। তো ওইভাবেই হাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছেন, কাঁধের উপর রেখেই। সে আর এইসব কিছু টের পাচ্ছে না ওইভাবে। ওইদিকে উনি যখন এগিয়ে যান তখন ঝড় বাতাস ঠিক ওইটুকুর মধ্যে হয়, আর মাঝে মাঝেই এই শূকরের আকৃতির কিছু প্রাণী দৌড়াদৌড়ি করে। তো এরকম দেখতে দেখতেই আল্লাহর রহমতে উনি বাসায় চলে আসেন, খুব একটা বেশি সমস্যা হয় নাই। তো আসার পর এই জাবিদ ভাইয়ের নানাকে তার মায়ের কাছে দিয়ে দেন। আর তখন শহীদুল্লাহ দাদা উনি ওনার স্ত্রীকে বলেন যে এই ঘটনা প্রতিমধ্যে তো এটা হয়েছে, ইনাইতি আসছিল একটা জায়গা পর্যন্ত, এরপর থেকে কিছু সমস্যা শুরু হয়েছে। তো এইরকম ঘটনা আসলে গ্রামের প্রেক্ষাপটে অনেকেই ঘটে। এই সমস্ত কথাবার্তাও শুনে অভ্যস্ত। আর শরীদুল্লাহ দাদার সাথে এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে, যেটা ওনার স্ত্রীও জানেন। এগুলো নিয়ে খুব একটা বেশি পাত্তা দেন নাই। আর ইনাইতি যেভাবে মানুষের উপকার করে সেটাও দাদি জানতেন। এর মধ্যে হয় কি, দাদা বলে ওঠেন দাদিকে যে আমি মাছ ধরতে যাব। তখন দাদি আবার বলেন যে এই রাত্রে এই সমস্ত ঘটনা ঘটলো, এখন আবার তুমি মাছ ধরতে যাবা, আজকে রাত্রে যাওয়ার দরকার নেই। এর মধ্যে আবার হয় কি, এই দাদার যিনি
ভাই, এই ভাইয়ের ছেলে মানে ভাতিজা, ভাইপো, সে চলে আসছে। এসে বলতেছে, ও কাকা, ও কাকা, মাছ ধরতে যাবা না? তখন বলতেছে, ভাতিজা তুই আসছিস? হ্যাঁ, মাছ ধরতে যাবো। বলে যে আমাকে নিয়ে চলো। উনি হয়তো বা ওনার স্ত্রীর কারণে একটু চাপাচাপিতে যেতেন না, কিন্তু ওনার ভাইপো চলে আসছে, তখন উনি সিদ্ধান্ত নেন যে যাবেন। আর ভাইপোকে নিয়ে সাধারণত রাতের বেলা যেতেন না, ভাইপোর বয়সও অত বেশি ছিল না। তখন উনি বললেন, অবশ্য একবার বলেছিলেন যে ভাতিজা তুই বাসায় যা, আজকে তোর যাওয়ার দরকার না, আমি একাই মাছ ধরতে যাবো। তখন বলে যে না কাকা, আমি বাসা থেকে বলে আসছি যে মাছ ধরতে যাব, আমি যাব এখন। কি আর করা, ভাইপোকে নিয়ে মাছ ধরার জন্য বিলের দিকে বেরিয়ে গেছেন। মাছ ধরার যে সমস্ত সরঞ্জামাদি সেগুলো নিয়ে বের হয়েছেন। তো ওনারা এক ধরনের মাছ ধরার ফাঁদ ব্যবহার করতেন। আমাদের ফরিদপুর রাজবাড়ী অঞ্চলে এগুলোকে ঘূর্ণি বলে, এক এক এলাকায় এক এক নামে এটা অভিহিত করা হয়। পানির স্রোতের দিকে এগুলো যদি পেতে রাখা হতো, তখন মাছ এর মধ্যে ঢুকে যেত, কিন্তু বেরোতে পারতো না। সাধারণত ছোট ছোট মাছ এগুলোতে আটকা পড়তো, বড় বড় মাছ এগুলোতে আসলে আটকা পড়তো না, কারণ বড় মাছ এগুলোর ভিতরে ঢুকতেই পারতো না। এগুলোতে মাছ একবার ঢুকে পড়লে আর বের হতে পারতো না। আর এই জায়গার যে ফাঁকা অংশগুলো ছিল, এদিক দিয়ে পানি আবার অন্য পাশ দিয়ে বের হয়ে যেত, মাছগুলো শুধু ওর মধ্যে আটকা পড়তো। এরকম কিছু জিনিস ওনারা নিয়ে বের হয়ে যান। যে সমস্ত জায়গাগুলোতে ওইটা পাতার দরকার, ওখানে গিয়ে ওনারা ওটা পেতেছেন। পাতার পর ওনাদের একটা টং ঘর ছিল, ওই টং ঘরের দিকে আগানো শুরু করেছেন। চিন্তা করেছেন যে এখানে অপেক্ষা করি, ঘুমাই, ভোরের দিকে গিয়ে এই ঘূর্ণিগুলো তুলব। ওনারা যখন টং ঘরের দিকে আগানো শুরু করেছেন, তো ওনারা একটা অদ্ভুত জিনিস দেখেন যে অনেকগুলা ছোট 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 আলো এক জায়গা গোলাকৃতি একটা শেপ তৈরি করেছে, একটা সার্কেল তৈরি করেছে, তার মধ্যে অনেকগুলো ছোট 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 আলো, এবং আলোগুলো একটু নড়াচড়া করছে। ওই গোলাকৃতি শেপ ধারণ করলেও নিজের অবস্থা থেকে একটু নড়াচড়া করছে। উনি চিন্তা করেন যে জিনিসটা কি। উনি দূর থেকে বলছে, এই কারা তোরা, কি করিস? যখন এটা বলেছে, এই আলোগুলো হলো কি সামনের দিকে বিচ্ছিন্ন হয়ে চলে যেতে থাকলো, মানে খুব জোরে ছোটাছুটি করে এদিক ওদিক চলে গেল, কিন্তু পেছন দিকে না, সামনের দিকে এগিয়ে যেতে থাকলো আর কি, এলোমেলো ভাবে। তখন এই শরীতুল্লাহ দাদা এবং ওনার ভাতিজা দুজনে কিন্তু দূর থেকে দাঁড়িয়ে এটা দেখছেন। এরপর ওরা দেখতে পেলেন এই আলোগুলো যেখানে গিয়ে দাঁড়িয়ে গেল, দাঁড়ানোর পর এই আলোগুলোর সাথে একটা শেপ রয়েছে, 1 ফুট উচ্চতাও হবে না এরকম একটা শেপ। এদের হাতেই মূলত আলো, আর এই আলো দিয়ে পানির উপরের যে পোকামাকড়, মাছ না পোকামাকড় আছে, পানির উপর যে পোকামাকড়গুলো ভেসে বেড়ায়, কিছু কিছু পোকামাকড় থাকে, তারপরে কাঁকড়া থাকে পানির ভেতরে। ওখানে তো পানি কম ছিল, দেখা যাচ্ছে যে ওরা এই জিনিসের মতো কিছু জিনিস তুলে খাচ্ছে। এদের চেহারাটা স্পষ্ট বোঝা না গেলেও এদের আকৃতি যে 1 ফুটেরও কম এটা বোঝা যাচ্ছে। আর হাতে আলো, এটা কি হারিকেন নাকি এটা বোঝা যাচ্ছে না, তবে হারিকেনের আলো যেমন খুব অল্প হয়ে থাকে, আলো নড়াচড়া করে, নিভু নিভু হয়, ওরকম না, ছোট্ট একটা লাইটের মতো একভাবে চলে আসছে এগুলো। এরপর এই যে ভাতিজা যিনি, উনি বলতেছেন যে কাকা এগুলো কি? তখন এই শরীতুল্লাহ দাদা বলছেন যে এগুলো যে কি তা তো তুই বুঝতে পারবি না, তবে এইগুলা যে কি আমি বুঝছি, ভয়ের কোনো কারণ নাই, দাঁড়ায় থাক, দেখ আমি কি করি। তখন এই শরীতুল্লাহ দাদা করেছেন কি, চিৎকার করে বিশ্রীভাবে গালিগালাজ শুরু করছেন ওইগুলোকে উদ্দেশ্য করে, এই তোরা কেন আসছিস এখানে, যা ভাগ এখান থেকে, এই সমস্ত তো বলছেন। এর ভিতরে যত গালিগালাজ করার দরকার উনি করছেন। তো এরকম বিশ্রীভাবে গালিগালাজ যখন উনি করছেন চিৎকার করে করে, হঠাৎ করে হয় কি, ওই আলোগুলো যেভাবে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে গিয়েছিল, ওরা মনে হলো আবার সব একই রকম ভাবে এক জায়গা হয়ে গেল অল্প সময়ের মধ্যেই, সা করে সবগুলো এক জায়গায় চলে আসলো, গোল একটা সার্কেল ধারণ করলো। এইবার এই সার্কেল থেকে একটা লাইন হয়ে গেল, একটা লাইন হয়ে ওরা অন্যদিকে আগানো শুরু করলো। বেশ অনেকটা পথ আগাতে 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 একটা সময় মনে হলো যে এগুলা মিলিয়ে গেছে। এরপর ওনারা ওই টং ঘরের দিকে আগানো শুরু করেছেন। টং ঘরের ভিতরে চলে যান, দুজন গিয়ে টং ঘরে শুয়ে পড়েন। তো যখন শুয়ে পড়েছেন, দুজনই ঘুমিয়ে গেছেন, হঠাৎ করে একটা আওয়াজে ঘুম ভেঙে যায় দুজনেরই। এই যে ভাতিজা যিনি, উনি বলছেন যে ও কাকা, মনে হয় ঘূর্ণির মধ্যে বড় কোনো মাছ পড়ছে, এত বড় মাছ পড়ছে, বেরোতেও পারতেছে না, ঢুকতেও পারতেছে না, এই যেরকম শব্দ করতেছে, তাড়াতাড়ি গিয়ে মাছটা নিয়ে আসতে হবে। তখন এই শরীতুল্লাহ দাদা বলছেন যে একদম চুপ, ঘুমায় থাক, বের হইতে হবে না, ফজরের আজানের পরে বের হবে, এর আগে কোনো বাইরে বের হওয়ার কথা চিন্তাও করবি না, ঘুমা।
তো এরকমভাবে মৃদু ধমক দিয়ে ভাতিজাকে ঘুম পাড়াই দিয়েছেন, উনিও ঘুমাই গেছেন। কিছুক্ষণ পর ভাতিজার ঘুম আবারও ভেঙে যায় সেই একই রকম শব্দে। এইবার ভাতিজা চিন্তা করেন যে কাকার কথা শুনলে হবে না, মাছটা যদি আবার চলে যায়, এত বড় মাছ, ছোট ছোট মাছ ধরার জন্য আসে, যদি বড় মাছ পেয়েই যাই তো ক্ষতি কি, কাকাকে আর দাগানোর দরকার নেই, আমি নিজেই উঠি। এই ছেলেটা শরীদুল্লাহ দাদাকে না ডেকেই চুপি চুপি ঘর থেকে বের হয়েছে। ঘর থেকে বের হওয়ার পর সে ওই শব্দের উৎস কোথা থেকে আসছে, কোন ঘূর্ণিতে ওই জিনিসটা পড়েছে, ওই উৎস ধরে ধরে ওইখানটাতে সে যাচ্ছে। যেতে যেতে ওখানে চলেও আসছে, দেখে সত্যি সেখানে বেশ বড় আকৃতির একটা মাছ আটকে গেছে। সে কি করেছে, ওই মাছটাকে ছোটানোর চেষ্টা করেছে, সফল হয়েছে। ওই মাছটাকে সে যখন হাতে নিয়েছে তখন ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা। ওই মাছের মুখটা অনেকটাই মানুষের মতো, আর এই ভাতিজার দিকে তাকিয়ে খুবই বিশ্রীভাবে হি হি করে হেসে দিয়েছে। যখনই এটা হয়েছে প্রচণ্ড জোরে এক চিৎকার দিয়েছে, ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। তার চিৎকার এদিকে কাকার ঘুম ভেঙে গেছে, কাকা দেখে যে ভাতিজা পাশে নাই। তখন তো এই শহীদুল্লাহ দাদা উনি তো দ্রুত বাইরে বের হয়েছেন, বের হয়ে যা চিন্তা করেছিলেন সেটাই দেখে যে তার ভাতিজা পড়ে আছে। উনি তো ভাতিজাকে ওই সময়ের মতো টং ঘরে তুলে নিয়ে আসছেন, জ্ঞান ফেরানোর চেষ্টা করেছেন। পরে সকালবেলা উনি বাসায় নিয়ে গেছেন, বাসায় নিয়ে যাওয়ার পর তার যখন জ্ঞান ফিরেছে, এরপর কি হয়েছে সেটা বলে আর কি। এরপর তো এই শহীদুল্লাহ দাদা তার ভাতিজাকে খুব বকাঝকা করেন যে তোকে বারবার বললাম বের হইস না। সে ভাজে বসে কাকা আমি বুঝতে পারি নাই যে এই ঘটনা হবে। এরপর ওই ছেলেটার মারাত্মক জ্বর আসে। সে আসলে এতটাই ভয় পেয়েছিল, সে ভয়ের খোলে পড়ে গিয়েছিল। আমরা অনেক সময় বলি না ভয়ের খোলে পড়ে যাওয়া, অর্থাৎ এমন ভয় পাওয়া যার চিকিৎসা আসলে করাটা অসম্ভব। এই ভয়ের কারণে মানুষ মারা যায়। 7 থেকে 8 দিন সে জ্বরে ভুগে মারা যায়। প্রিয় লিসেনার্স, ঘটনা এ পর্যন্তই। তবে ইনাইটি জিনের অস্তিত্ব এখনো আছে কিনা তা আমরা জানতে পারিনি। সে এখনো হয়তো বা আছে, কারণ জিনেদের সময়গুলো আর আমাদের সময়গুলোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ওদের বয়সের একটা ধাপ অতিক্রম করতে যে সময় পার হয়, সেখানে আমাদের 2-3 জেনারেশন পার হয়ে যায়। অর্থাৎ 2-3 জেনারেশন বলতে বোঝাচ্ছি যে আমরা আমাদের সন্তান তাদের সন্তান এরকম পার হয়ে যায়। কিন্তু ওই সময়ে তারা হয়তোবা শিশু থেকে কৈশোরে পৌঁছায়, অথবা কৈশোর থেকে যুবকে পৌঁছায় বা যৌবনে পৌঁছায়, এরকম হয় আর কি। হয়তোবা ইনাইটি জিনটা এখনও থাকলেও থাকতে পারে ওই এলাকায়। ইনাইটি জিন নিয়ে যদি আরও কোনো ঘটনা থাকে তাহলে জাবিদ ভাইকে পাঠানোর অনুরোধ করব আমাদেরকে। প্রিয় লিসেনার্স, আমাদের প্রথম ঘটনাটি শুনলেন, কেমন লাগলো জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর